আমাদের দেখা সেক্রেটারিয়েটও একটা সরকারের ইঞ্জিন, সেখানে যাইয়া অন্যরা যাইয়া কচিকাছারা যাইয়া ওখানে ডিকটেট করতেছে। কোনো সিস্টেম, কোনো একটা সিস্টেম একটা কাজ করতে পারছে না, 1 বছর হয়ে গেল। এখন ওনার তো নিজের যদি সামান্য একটা বোধোদয় হয় যে আমি যেহেতু সব জায়গায় আমি ফেল করতেছি, আমাকে উনি তো সব জায়গায় ফেল করতেছে। আমি যদি অতীত নাই ধরি, অতীতে উনি ফেল করছে, সংসার করতে উনি ফেল করছে, সংসার করে টিকে রাখতে পারে না। জনগণ তো ওনার সম্বন্ধে কি ধারণা নেবে? তো এখানে প্রথমত সংবিধানের লঙ্ঘন হচ্ছে এটা। কারণ এখানে সব বাংলাদেশের পাসপোর্ট ছাড়া উনি ওই পাসপোর্ট সারেন্ডার করার পরে শপথ করতে পারে, আইনি বলা আছে। তাহলে ওনার এই পাসপোর্ট নাই, ওনার পাসপোর্ট যদি থাকে, যেমন খলিল সাহেব বলছে আমার পাসপোর্ট আছে, উনি এয়ারপোর্টে আসলে তো একটা সিল পড়ে, উনি কোন পাস নিয়ে অ্যারাইভেল সিলটা দেখাক দেখি, তাহলে তো আর এত কথার দরকার হয় না। সংবিধানে বলা আছে কে এমপি মন্ত্রী অ্যাডভাইজার হইতে গেলে কনভিক্টেড পার্সন হইতে পারবে না, অন্য দেশের নাগরিক হলে হইতে পারবে না। তো ওটা তো সব কটাই তো ওনার আছে এটার মধ্যে। তাহলে উনি শপথ দিয়েছে, ওনার শপথ তো বৈধ হয় নাই। এখন উনি যত পেছাবেন তোর আরো পেছে যাবেন উনি। আমি ইউনূস সাহেব থাকবে কি সেনাপ্রধান থাকবে সেটা হচ্ছে, আমি জাতির অস্তিত্ব থাকবে কিনা সেটা নিয়ে আমি বেশি চিন্তিত। এদের এই কাদা ছড়াছড়িতে জাতির অস্তিত্ব হুমকির সম্মুখীন হচ্ছে। এখন এটা সলিউশন কি? সলিউশন এখনো হইতে পারে, বা সমস্যা ভারতের এত আছে মাথা ব্যথা কেন? ভারত কেন না। কষ্ট পাবে আবার বলছেন? ভারতও থাকবে, ভারতের সোনার ডিপ দেয়া হাঁস, হ্যাঁ, মানে ইয়ে হয়ে তারা কি চলে গেছে। গতকালকে উনি যেটা জয় সাওয়াল যেটা বলেছেন, উনি কি এভাবে কথা বলতে পারেন কিনা অন্য দেশের ব্যাপারে? জয়সওয়াল কি বলছে আমি ওটা দেখিনি অবশ্য। আচ্ছা, উনি যেটা বলেছেন যে মানে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের যে আলোচনাটা হচ্ছে, বারবার ভারতের আধিপত্যকে টেনে আনা হচ্ছে এবং কোনো কিছু ঘোরানোর জন্য, মোড় ঘোরানোর জন্য ভারতের আলোচনাকে সামনে আনা হচ্ছে। এবং ওনারা বলেছেন যে একটা অন্তর্ভুক্তিমূলক স্বচ্ছ সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য যত তাড়াতাড়ি সম্ভব। না, এটা ভারতের সাথে, ভারত আমাদের মঙ্গল চায় না, এটা মোটামুটি আমাদের মেজরিটির লোক এটা জানে। তো ভারত কি বললো না বললো, আমরা আমাদের ভাগ্য নির্ধারণ করতে হবে। তো আমাদেরকে তো সেভাবে প্ল্যানিংটা আমাদের করতে হবে, আমাদের যারা এখানে অ্যাক্টর যারা, তারা তো সেভাবে অ্যাক্ট করতে হবে। এখন ভারতে তো কি, তারা একটা মার্কেট হারাবে, তাদের এটা তো চাচ্ছে না। তারা আগে যেরকম আধিপত্য বিস্তার করছে, এখন সেটা পাচ্ছে না, দাদাগিরি করতে পারছে না। তারা তো তাদের জায়গা থেকে তারা ঠিক আছে, কিন্তু আমাদের জায়গাতে আমরা ঠিক থাকতে হবে যে আমরা এইগুলি সবগুলি অতিক্রম করে আমরা কিভাবে এগিয়ে যাব। আমাদের সেভাবে কর্মপরিকল্পনা আমাদেরকে ঠিক করতে হবে। ঠিক করতে এখন আমরা শত্রু শক্তিশালী হয় যখন, আভ্যন্তরে বাইরে বাইরে যখন নিজেদের মধ্যে গন্ডগোল থাকে, তখন তারা এই সুযোগটুকু তারা গ্রহণ করে, শত্রুপক্ষ। আমাদের এটা সবাই তো আমরা জানি, আমার যদি দেশ না থাকে, কোথায় থাকবে ইউনূস সাহেব, কোথায় থাকবে সেনাপ্রধান? আমাদের এই ভুল বুঝাবুঝি গেলে আমরা মিটিয়ে ফেললে এটা সম্পূর্ণ সেনাপ্রধান হচ্ছে, এটা নির্ভর করছে ইউনূস সাহেবের উপরে। ইউনূস সাহেবের যদি ওই অ্যাম্বিশনটা বাদ দেওয়া যে আমরা এত বছরে চলে আসছি, আমাকে সম্মান দিয়ে, আমি এসব ঝামেলার মধ্যে যাওয়ার দরকার নাই, আসো আমরা ইলেকশনটা কিভাবে করি, আর্মিকে ডেকে তারা বলতে পারে যে সহযোগিতা করে যাতে সুষ্ঠু ইলেকশনটা করতে পারে। এখন আমাদের দেখা সেক্রেটারিয়েটও একটা সরকারের ইঞ্জিন, সেখানে যাইয়া অন্যরা যাইয়া কচিকাছারা যাইয়া ওখানে ডিকটেট করতেছে। কোনো সিস্টেম, কোনো একটা সিস্টেম একটা কাজ করতে পারছে না, 1 বছর হয়ে গেল। এখন ওনার তো নিজের যদি সামান্য একটা বোধোদয় হয় যে আমি যেহেতু সব জায়গায় আমি ফেল করতেছি, আমাকে উনি তো সব জায়গায় ফেল করতেছে। আমি যদি অতীত নাই ধরি, অতীতে উনি ফেল করছে, সংসার করতে উনি ফেল করছে, সংসার করে টিকে রাখতে পারে না প্রথম সংসার। তো এখন আমি অনেক কথা বলতে চাই না সম্পর্কের কারণে। তো উনি তো, সেইখানেও তো অনেক কথাবার্তা হচ্ছে। ডক্টর নাসিরুল হাসান করিমুল্লাহ কোথায় যেন কি বলেছেন, আমাকে অনেকে প্রশ্ন করেছে যে এটা ক্লিয়ার করার জন্য। তা আমি আর সুযোগ পাইনি, যদিও 2-1 সপ্তাহ আগে এই কথা অনেকে আমাকে বলছে যে আপনার প্রোগ্রামে আপনি এটা ক্লিয়ার করেন যে এই ব্যাপারে কি বলছে। এটা তো বাংলাদেশের জন্য ভালো কিছু না। ওটা কোনটা? ডক্টর ইউনূসের মানে বিয়ে টিয়ে নিয়ে বা ওনার এখন ব্যাপার হচ্ছে যে ধর্ম এটা তো নিয়ে। একদম, এটা তো ক্রিস্টাল ক্লিন যে আমার যদি একটা, আমি যদি কোনো একটা হিন্দু মেয়েকে বিয়ে করি, তাহলে ওই হয় সে হিন্দু ধর্ম গ্রহণ করবে, নাহলে আমাকে মুসলমান ধর্ম সে গ্রহণ করতে হবে। দুইটার একটা, দুই ধর্মে দুইটা থেকে তো বিয়ে হবে না, আমাদের এটা হাদিসে তো নিষেধ আছে। অন্য সকল ধর্মে ইয়ে করতে হবে, একটাতে তো আসতে হবে। তো অটোমেটিক্যালি উনি যখন খ্রিস্টান বিয়ে করছেন প্রথম, তো অটোমেটিক ওনার ধর্ম, ওনার ওই ধর্ম ওনার থাকেন না, ওনার নিজের ধর্ম থাকে না। সেখানে ধর্ম থেকে ধর্মান্তরিত হইতে হবে, না তো ওই বিয়ে হবে না। তো এটা তো ক্রিস্টাল ক্লিন। তাছাড়া ওই সময়, রাশিয়ান অর্থোডক্স চার্চ। হ্যাঁ, তারপর ওই সময় ওনার মোহাম্মদ কথাটা তো ওনার পাসপোর্টে ওই সময় লিখতে হয় নাই। তো ওনার নামটা মোহাম্মদ ছিলেন না তখন। এবং ওনার এখন ধরে
15-16 বছর বাংলাদেশের কোনো পাসপোর্ট নাই ওনার। উনি যদি ক্ষমতায় আসছেন, কারণ পাসপোর্ট যখন নতুন করতো, একটা পাসপোর্টের যদি মেয়াদ চলে যায়, একটা লোকের পাসপোর্ট মেয়াদ গেলে ওই নতুন পাসপোর্ট রেফারেন্স লিখতো, এত নম্বর পাসপোর্ট ছিল, ওটা শেষ হয়ে গেছে, এত পাতা ছিল, এত শেষ হয়ে গেছে। আর উনি যে হারে বিদেশে সফর করেন, ওনার তো 6 মাসের বেশি একটা পাসপোর্ট যাওয়ার কথা না। পাসপোর্টে যে কটা পাতা থাকে, এটা সিল মারলে ও আর পরবর্তীকালে বিচার করা থাকতো না, তাহলে নতুন পাসপোর্ট ইস্যু করতে হয়। নতুন পাসপোর্ট ইস্যু করলে ওই পুরানা পাসপোর্টের রেফারেন্সটা কোড করতে হয়, পাসপোর্ট নাম্বার দিতে হয়। হুম কিন্তু ওনার যখন রেড পাসপোর্ট হয়েছে, ওনার ওই পাসপোর্টের কোনো রেফারেন্স দেওয়া হয় নাই। কেন দেওয়া হয় না? ওইটা খালি আছে। কেন দেওয়া হয় না? দিতে গেলে ওইখানে আবার কষ্ট হবে। তাহলে এই 10 বছর উনি কোন দেশের নাগরিক ছিল? 10 বছর ধরে তো ওনার কোনো পাসপোর্ট নাই, উনি সেখানে অন্য দেশের পাসপোর্ট ইউজ করে, তাহলে তো ওনার শপথই হচ্ছে না। একটা হলো সব ইন্টেরিয়াম সিস্টেমে আমাদের সংবিধানে নাই। ওনার তো সারা গায়ে তো ওনার, এই যে উনি যত বাড়াবেন উনি তত পেছায় যাবেন। এখন আমি এখন বলবো যে কেউ বলছে না তুমি এই কথাটা বলছো, তোমার তো এত তথ্য, তো এত তথ্য তোমার বলার দরকার কি? তা আমি এটার জন্য ওনার কাছে ক্ষমা চাচ্ছি। আমি প্রাসঙ্গিক কবে আমি পেটে কথা রাখতে পারছি না, আমার কাছে পেটে ওনার এই দেরি থাকার পরে আমি ভাবতেছি এই লোকটা এত জ্ঞানী গুণী মানুষ কিভাবে এভাবে নিজেকে কিল করতে আছে। এই কথাগুলি সব চলে আসলে জনগণ তোমার সম্বন্ধে কি ধারণা নেবে? তো এখানে প্রথমত সংবিধানের লঙ্ঘন হচ্ছে এটা। কারণ এখানে সব বাংলাদেশের পাসপোর্ট ছাড়া উনি ওই পাসপোর্ট সারেন্ডার করার পরে শপথ করতে পারে, আইনে বলা আছে। তাহলে ওনার এই পাসপোর্ট নাই, ওনার পাসপোর্ট যদি থাকে, যেমন খলিল সাহেব বলছে আমার পাসপোর্ট আছে, তো উনি এয়ারপোর্টে আসলে তো একটা সিল পড়ে, উনি কোন পাস নিয়ে অ্যারাইভেল সিলটা দেখাক দেখি, তাহলে তো আর এত কথার দরকার হয় না। এখন আমি যেটা বলছি, এখন হয়েছে কি উনি এই কথাটা চ্যালেঞ্জ করতে পারবেন, ওনার তো পাসপোর্ট নাই। আমি তো জানি না জানি বলছি না, ওনার পাসপোর্টটা রেড, উনি যখন ক্ষমতা আসে তখন এই দেশে তো সব সম্ভব। অন্য কোনো দেশে হলে যদি আমেরিকান প্রেসিডেন্ট এটা করতে পারতেন না, কারণ তাকে তো পাসপোর্ট ওটা রেফারেন্সটা কোড করতো, যেটা আইনে আছে, আইনে বাইরে 1 ইঞ্চিও ওই ওই পাসপোর্টের যে মানে কনসার্ন যেই হোক, সে ক্লার্ক হইলো, কিন্তু সে ওই ওবামার কথায় বা ট্রাম্পের কথায় 1 ইঞ্চিও নড়বে না। ও যার রুলস আছে তাই সে বলবো যে এটা করা যাবে না, সরি। আর আমাদের দেশে দেখি পাসপোর্ট বাসায় যেও পাসপোর্ট ইস্যু করছে, এটাও হুম দেখছি আমরা। তো আমাদের এখন একজন ওনার দর্শক প্রশ্ন করেছে যে আগে সুদের ব্যাপারে আলেমরা অনেক কথা বলতো, কিন্তু এখন সুদের ব্যাপারে, সুদের ব্যবসা নিয়ে কোনো কিছু বলে না। এখন সুদের যদি বাংলা করে লভ্যাংশ হয়, তখন আমাদের এখন ইসলামী ব্যাংকগুলি বসে লভ্যাংশ শুরু করছে, কারণ শুদ্ধ জায়েজ নাই। হ্যাঁ, তো ওই একটা এরশাদের আমলে একটা গ্রাম তো জনসংখ্যা, ডক্টর ইউনূসের কি ছিল, মানে ব্যবসাটা তো সুদেরই ছিল, সেটা কি না তো লভ্যাংশ ওইটা ছিল? তো, ওইটা উনি সুদের জায়গায় উনি লভ্যাংশ বলবে, কারণ চিটাগং তো মুসলিম মাইন্ডেড বেশি, ওখানে গেলে উনি লভ্যাংশ বলবে, তাহলে তো ওইটা মিটে গেল। হাদিস ঠিক থাকলো, ধর্ম ঠিক হুম থাকলো, সুদের ওই ব্যাখ্যাতে আসলো না। যেমন ইসলামী ব্যাংক করে লভ্যাংশ বলে। হ্যাঁ, একটা ওই ইরশাদের আমলে শূন্য জনসংখ্যা একটা গ্রামকে ডিক্লেয়ার করছে, তো ওখানে এক লোকের মেয়ের ডেলিভারি হবে, ওরা টানাটানি করতেছে ফাঁসের গ্রামে নেওয়ার জন্য। তো ওরা বলছে ভাই এই মহিলা, প্রেগনেন্ট মহিলার কেন ফাঁসের বাড়ি টানাটানি করছে? বলে ওইটা তো আমরা তো জনসংখ্যা শূন্য জনসংখ্যা ডিক্লেয়ার করছি, এখন এই গ্রামে ডেলিভারি হলে তো আমাদের ওই নাম থাকবে না, তো পাশের বাড়িতে ডেলিভারি হোক, কারণ পাশের গ্রামে নিয়ে যাচ্ছে। তো এখন উনি যদি ওটাকে লভ্যাংশ বলে, তাহলে সুদও ঠিক থাকবে, লভ্যাংশ ঠিক থাকবে। জি আর মূল কথা হলো, এটা আমি এমনি কথা বললাম, রেটরিকের জন্য এটা বললাম, কিন্তু ঘটনা হয়েছে কি, যেটা লাউ সেই কদু। ইন্টারেস্ট না নিলে ব্যাংকিং ব্যবসাটা হলো সুদের উপরে, ব্যাংকের কিভাবে চলে, ব্যাংক ওইভাবেই চলে। কিন্তু ইসলামী দেশগুলিতে তারা লভ্যাংশ বলে, ইন্টারেস্ট বলে এটা। হ্যাঁ, ইন্টারেস্ট বলে, লভ্যাংশ বলে, প্রফিট, সরি, অনেক ইন্টারেস্ট, প্রফিট, মোতারাবা। মোতারা বাবা প্রফিট বলে। তো এই প্রফিট বলে কথা, কিন্তু বিষয় একটাই, লাউ যেটা সেই কদু যেই নামে ডাকা হোক না কেন। কিন্তু এখন এটা কি বলবো, ওইটার চেয়ে আরো বড় পাপের কাম তো উনি করে বসে আছেন। কারণ এক নম্বর হলো সংবিধান লঙ্ঘন হচ্ছে, ওনার শপথটা সঠিক নাই। উনি তো প্রথমত কনভিক্টেড হয়েছে, কোর্ট কর্তৃক দণ্ডিত হয়েছে। দণ্ডিত লোক তো শপথ এমপি হইতে পারবে না, কারণ কোর্ট করে উনি কোর্টে টাকা জমা দিছে না। এটা তো সবাই জানে, পেপারে দেখছে যে কোর্টের দণ্ডিত হয়েছে উনি, দণ্ডিত হলে টাকা জমা দিতে হয়েছে, তাহলে এটা হবে না। দ্বিতীয়ত হলো ওনার পাসপোর্ট নাই, শপথ হইতে পারবে, তো ওনার তো শপথ হইতে অবৈধ হচ্ছে। আমি আইনের কথা বলছি, আমি ব্যক্তিগতভাবে ওনার লোক আমার সম্পর্ক, শেষ সেটা করবেন অন্য প্লিজ। জিনিস, সেটা অন্য জিনিস। কিন্তু এই দুটা যদি সংবিধান এটা বলুক না, কোন সংবিধান বিশেষজ্ঞ বলুক না, আমি যে বলছি এটা মিথ্যা। সংবিধানে বলা আছে কে এমপি, মন্ত্রী, অ্যাডভাইজার হইতে গেলে কনভিক্টেড পার্সন হইতে পারবে না, অন্য দেশের নাগরিক হলে হইতে পারবে না। তো ওটা তো সব কটাই তো ওনার আছেন এটার মধ্যে। তাহলে উনি শপথ দিয়েছে, ওনার শপথ তো বৈধ হয় নাই। এখন উনি যত পেছাবেন তখন আরো পেছে যাবেন উনি, আরো অনেকগুলি জটিল ঘটনা আসবে। উনি আসার পরে এখন উনি এই যে এখন জাপানে গেছে, জাপানে কি, জাপানে
এই অনুষ্ঠানটা তাদের 2-3 বছর পরে একবার হয়। সেটা হয় যারা জাপান থেকে লোন নেয়, তারা লোন না দিতে পারলে তখন তাদেরকে ওই তারা সম্মেলনে ডাইকা বলে যে তোমরা চ্যারিটি করছো, টাকা দিতে পারছো না, ভালো কথা, এই টাকা দিয়ে তোমার দেশের জনকল্যাণমূলক একটা ইয়ে করো, যেমন এতিমখানা, আশ্রম, এই ধরনের কথা। তাহলে ওই টাকাটা ওখানে ব্যয় করে, ওরা তদারকি করে। আমরা ডিফল্টার হয়েছি জাপানের কাছে। ওই জন্য উনি গেছে ওখানে, এক ডিলে দুই পাখি। উনি ওখানে ম্যান পাওয়ারের জন্য, কারণ ওনার একটা ম্যান পাওয়ারের লাইসেন্স নিচ্ছে অলরেডি। উনি ম্যান পাওয়ারের লাইসেন্স নিচ্ছে। আমি শুধু এই বাংলাদেশে যে মালয়েশিয়ার প্রেসিডেন্ট আসলো কয়েক ঘন্টার জন্য, উনি একদিনে ম্যান পাওয়ার লাইসেন্স ইস্যু করছে, এবং আসিফ নজরুল লাইসেন্স নিয়ে ওখানে অফিসে গেছে। ওই দিন উনি একটা ডিমান্ডও নিছে মালয়েশিয়ার থেকে। তো এখন কি বলবো, আমি তো নিজেও লজ্জা পাচ্ছি এগুলো বলতে। জি এগুলো আমার এই মানে ব্যাপারে আর মন্তব্য প্রয়োজন, আমি আর এটা নিয়ে আর বেশি কিছু বলতে চাই না।